নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ, সমগ্র শিক্ষা অভিযান পশ্চিমবঙ্গ, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন পূর্ণেন্দু চ্যাটার্জি, রাতুল গুহ এবং আমি ঋত্বিক মল্লিক। আমরা সবাই বিশেষজ্ঞ কমিটির সদস্য। আজকে আমাদের যে আলোচনাটা চলবে সেই আলোচনাটার বিষয় প্রধানত প্রাথমিক যে পাঠ্যক্রম, পাঠ্যসূচি এই সংক্রান্ত, তার সঙ্গে পাঠ্যপুস্তক, তার সঙ্গে কাম্য শিখন সামর্থ্য, শিখন পদ্ধতি এবং অবশ্যই মূল্যায়ন। আমরা এই বিষয়গুলোতে আলোচনাগুলো আমাদের চলবে এবং সেই আলোচনায় ঢোকবার আগে একটু ছোট্ট করে বলে নেওয়া প্রয়োজন যে এই যে প্রাথমিক শিক্ষায় যে কথাগুলো বলছিলাম, এই যে পাঠ্যক্রম, পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক ইত্যাদি, সেইগুলো কিভাবে তৈরি হলো তার ইতিহাস খুব ছোট্ট করে। 2011 সালের জুলাই মাসের শেষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে এই বিশেষজ্ঞ কমিটি নির্মিত হয়। সেই বিশেষজ্ঞ কমিটি 2011 শেষের দিকে একটি খসড়া প্রস্তাব জমা দেন। তারপর অধ্যাপক অভীক মজুমদার, যিনি এই কমিটির চেয়ারম্যান, তার নেতৃত্বে 2012 সালে তৈরি হতে থাকে একের পর এক পাঠ্যপুস্তক। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথমে ক্লাস 1, ক্লাস 3, ক্লাস 5, 7 এবং 11 এই ক্লাসের বইগুলো তৈরি হয়। তারপরে আসে, তার পরের বছর আসে 2, 4, 6, 8 এবং 12। এর পাশাপাশি যখন এই কাজগুলো চলছে, এই কাজগুলো চলতে চলতেই আমরা তৈরি করি প্রাক প্রাথমিকের পাঠ্যক্রম এবং কিছু টেক্সট বই। সে আলোচনায় আমরা আসব এবং একই সঙ্গে তৈরি হতে থাকে শিক্ষা অধিকার আইনকে মাথায় রেখে আমাদের মূল্যায়ন পদ্ধতি, যেটি আমরা সিসিই, কম্প্রিহেন্সিভ কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন হিসেবে আমাদের রাজ্যের যে পিকক মডেল, সেটা তৈরি হতে থাকে। এখন এই যে পাঠ্যপুস্তকের কথা বলছি বা তার আগে ধরুন পাঠ্যক্রম, পাঠ্যসূচি, এর একটা নির্দিষ্ট দর্শন থাকে যার ওপর দাঁড়িয়ে পাঠ্যপুস্তক তৈরি হয়, যার ওপর দাঁড়িয়ে তৈরি হয় কাম্য শিখন সামর্থ্য, শিখন পদ্ধতি এবং মূল্যায়ন। তো সেই যে প্রধান যে জায়গাটা যার ওপর দাঁড়িয়ে এই সৌধটা গড়ে উঠেছে, আমি পূর্ণেন্দু চ্যাটার্জিকে অনুরোধ করব সেই দর্শন সম্বন্ধে যদি সংক্ষেপে একটু আলোকপাত করেন। ধন্যবাদ ঋত্বিক। আমাদের যে পাঠ্যক্রম, আমাদের যে কারিকুলাম, তার 4টে স্তম্ভ আছে। আপনারা স্লাইডটাতেও দেখতে পাচ্ছেন এই 4টে স্তম্ভর কথা। আমি এই 4টে স্তম্ভ নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথম স্তম্ভটি হচ্ছে লার্নিং উইদাউট বার্ডেন, যশপাল কমিটির রিপোর্ট লার্নিং উইদাউট বার্ডেন, যেখানে বলা হয়েছিল যে 2 ধরনের ভারে আমাদের ছাত্রছাত্রীরা আক্রান্ত। একটি হচ্ছে দ্য ফিজিক্যাল ওয়েট, বইয়ের ভার, আর একটা হচ্ছে না বোঝার ভার, যেটাকে আমরা বলি বার্ডেন অফ নন কম্প্রিহেনশন। এই লার্নিং উইদাউট বার্ডেন যেটা রিপোর্টে, যশপাল কমিটির রিপোর্টে প্রকাশ করা হয়েছিল, তাতে কিছু সাজেশন ছিল কিভাবে এই শিখনকে বা কোনো পাঠ্যক্রমকে ভার মুক্ত করা যায় এবং লার্নিংকে জয়ফুল করা যায়। আমাদের পাঠ্যক্রম তৈরি করার সময়, কারিকুলামটা তৈরি করার সময়
এই লার্নিং উইদাউট বার্ডেনের ডকুমেন্টকে আমরা ভীষণভাবে নজরে রেখেছি। তার সাথে যোগ হয়েছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর মোট 3টে জিনিস আমরা ভীষণভাবে নজরে রেখেছি এই পাঠ্যক্রমটি তৈরি করার জন্য। প্রথম পয়েন্টটা যেটা রেখেছি সেটা হচ্ছে কোনোভাবেই যেন মুখস্থের ওপরে জোর না দেয়া হয়। ছাত্রছাত্রীরা যাতে পড়ার সময় মুখস্থ করার প্রবণতা থেকে বিরত থাকে। রোট লার্নিং থেকে আমরা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে চেষ্টা করেছি। দ্বিতীয় কথাটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচটা এনসিএফকে মেনেই জানা থেকে অজানায় যাতে ছাত্রছাত্রীরা তাদের জ্ঞানকে বিস্তার করতে পারে। অর্থাৎ ধরুন উদাহরণস্বরূপ বলি যে আমরা যদি কোনো যানবাহন বা ট্রান্সপোর্টের উদাহরণ দিই এবং কোনো প্রান্তিক ছাত্রের কাছে আমি যদি ট্রান্সপোর্ট হিসাবে আমার উদাহরণ মেট্রো ট্রেন বা মেট্রো রেলকে নিয়ে আসি, সেটা তার কাছে একদমই বেমানান লাগবে। তার কাছে ট্রান্সপোর্ট যদি ঠেলা গাড়ি বা ডিজেলে চলা ভ্যান হয় তার কাছে অনেক বুঝতে সুবিধা হয়। তারপর সেখান থেকে তার জানা, তার নোন এরিয়া থেকে তারপরে তাকে আস্তে আস্তে আননোনের দিকে নিয়ে যাওয়া, যাতে তার এই নোনের লিঙ্ক থেকে আননোনের লিঙ্কে যেতে তার সুবিধা হয়। আর তৃতীয় যেই পয়েন্টটা আমরা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ককে ফলো করেছি সেটা হচ্ছে যে পাঠ্যপুস্তকগুলো এমনভাবে তৈরি করা, অর্থাৎ পাঠ্যপুস্তক তৈরি করতে গেলে তো পাঠ্যক্রম থেকে পাঠ্যসূচি আসে এবং তারপর পাঠ্যপুস্তক রূপায়িত হয়। তাই পাঠ্যক্রমটাকেই এমনভাবে তৈরি করা যেটা ছাত্রছাত্রীদের স্বশিক্ষায় অনুপ্রাণিত করবে, অর্থাৎ নিজেরা শিখতে চাইবে। অর্থাৎ অটো লার্নার, সবসময়ই যে টিচার গাইডেড লার্নিং হবে, এই টিচার গাইডেড লার্নিং শুরু হয়ে তারপরে আস্তে আস্তে তারা নিজেরাও শিখতে পারবে, কিছুটা টিচার ইন্ডিপেন্ডেন্ট লার্নিংয়ের দিকেও যাবে। টিচার তখন একটা ফ্যাসিলিটেটর বা টিচার মনিটর করবে তার লার্নিংকে, তার শিক্ষণকে। এই জায়গাটাতেও আমাদের পাঠ্যক্রম আছে, এই দৃষ্টিভঙ্গিটাও আমরা চোখে রেখেছি। তৃতীয়, আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্লাইডে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-এর অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কথা আছে। কারিকুলাম তো অ্যাডমিনিস্ট্রেটিভ কথা বলে না, কারিকুলাম অ্যাকাডেমিক্সে কনসেন্ট্রেট করে। তাই 2009-এর রাইট টু এডুকেশন অ্যাক্টের চ্যাপ্টার 5-এর আর্টিকেল 29-এর সাবক্লজ এতে একটা বলা আছে যে এডুকেশন বা শিক্ষা যেন হয় ফ্রি ফ্রম ট্রমা অ্যান্ড ফিয়ার। আমরা চেষ্টা করেছি যে পার্টিকুলারলি এই প্রাথমিক স্তরে শিক্ষা যেন কিছুতেই ভয়ের উদ্রেক না করায়। শিক্ষণ পদ্ধতি এমন হবে যেটা ছাত্রছাত্রীদের কাছে যেন তারা যেন ভয় না পায়, তাদের যেন কোনো ফিয়ার কমপ্লেক্স না আসে। এর পরের পয়েন্টটা যেটা আমরা মাথায় রেখেছি সেটা ভীষণই একটা ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক, একটা আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক। সেটা হচ্ছে জ্যাক ডেলরের একটি ডকুমেন্ট যেটি উনি ইউনেস্কোতে জমা দিয়েছিলেন এবং সেই ডকুমেন্টের একটি পার্ট হচ্ছে বলা হয় দ্য 4 পিলার্স অফ লার্নিং। এই 4 পিলার্স অফ লার্নিংকেও আমরা চোখে রেখেছি কারিকুলামটা তৈরি করার সময়। 4 পিলার্স অফ লার্নিং
হচ্ছে প্রথম হচ্ছে লার্নিং টু নো, যে আমরা কিছু যেন জানি, একটা জিনিস পড়ে একটা জিনিস থেকে আমরা যেন কিছু জানতে পারি, সেই লার্নিং টু নো। একটা হচ্ছে লার্নিং টু ডু, যা আমরা শিখলাম সেটা যেন আমরা প্রয়োগ করতে পারি। শুধুমাত্র শিখলাম কিন্তু প্রয়োগ করতে পারলাম না, সেই শিক্ষার তো কোনো মূল্য নেই। তাই যাতে আমরা প্রয়োগ করতে পারি, সেই লার্নিং টু ডু এর পার্টটা, অ্যাপ্লিকেশান পার্টটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তারপর হচ্ছে লার্নিং টু বি। লার্নিং টু বি হচ্ছে ইটস আ লার্নিং ফর অ্যাডজাস্টমেন্ট। কীভাবে বেঁচে থাকবো দৈনন্দিন চেঞ্জের সাথে, কিভাবে বেঁচে থাকবো, কিভাবে আমাদের প্রকৃতির একটা ফ্লেক্সিবিলিটি আসবে, একটা নমনীয়তা আসবে, এই দিকটাও আমাদের কারিকুলাম যথেষ্ট খেয়াল রেখেছে। এবং যখন আমরা টেক্সট বইগুলো নিয়ে আলোচনা করব, তখন আমরা এই অ্যাবস্ট্রাকশনগুলোকে ভীষণ কংক্রিটভাবে দেখতে শুরু করব। আর ফোর্থ পয়েন্টটা হচ্ছে লার্নিং টু লিভ টুগেদার, যে শুধুমাত্র নিজে বেঁচে থাকা নয়, নিজে ভালো থাকা নয়, সমগ্র সবাইকে নিয়ে ভালো থাকা। যখন এরপরে সিসিইর ইন্ডিকেটরগুলো নিয়ে আমরা আলোচনা করব, তখন আমরা দেখব যে এই লার্নিং টু বি এবং লার্নিং টু লিভ টুগেদার কতটা ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের শুধুমাত্র ইভ্যালুয়েশনেই নয়, মূল্যায়নেই নয়, আমাদের কারিকুলামেও। তাই ঋত্বিকবাবু, আমার ধারণা যে এই পয়েন্টগুলোই আমাদের মূল পাঠ্যক্রমের দর্শন, এই পয়েন্টগুলোতেই আমাদেরকে গাইড করেছে যে আমাদের এই পাঠ্যক্রমটি কী হবে। আসলে এই যে কথাগুলো পূর্ণেন্দু বললেন, এখান থেকে দেখানো উচিত যে এই যে কথাগুলো দর্শন, সেটা যখন টেক্সট বইয়ের মধ্যে আসছে তখন সেটা কিভাবে আসছে। কিন্তু আমরা টেক্সট বইয়ে আলোচনাতে পরে আসব। আমরা যখন টেক্সট বই নিয়ে কথা বলবো তখন ক্লাস ধরে ধরে এবং তার বিষয় ধরে ধরে কথা বলবো, সেটা আমরা একটু পরে আসছি। বরং তার আগে আমরা একটু রাতুলের কাছে যাব এইটা জানতে যে এই যে ফিলসফি, এই ফিলসফির ওপর যখন ছাত্রছাত্রীরা ক্লাসরুমের মধ্যে চলে আসছে, এখন আর এটা শুধু আর ফিলসফি থাকছে না, এটা যখন তাদের প্রাত্যহিক শিক্ষার অঙ্গ হয়ে উঠছে, তখন তারা ঠিক কী শিখবে, কি শেখা উচিত, এই কাম্য শিখন সামর্থ্য আমরা যার নাম দিয়েছি, সেই জিনিসটি এবং সেই সংক্রান্ত এই কাম্য শিখন সামর্থ্য অর্জন হলো কিভাবে, সেটা আমরা মাপব কিভাবে, তার সঙ্গে অবশ্যই ছুঁয়ে শিখন পদ্ধতি। অর্থাৎ ক্লাসরুমের মধ্যে একদিকে তারা কি শিখছে, কেমন করে শিখছে এবং শিখলো কি না, যদি খুব তিনটে ভাগে ভাগ করি, এই তিনটে জিনিসকে যদি আপনি একটি একটি করে একটু যদি ছুঁয়ে ছুঁয়ে বলেন। ধন্যবাদ ঋত্বিক এবং পূর্ণেন্দু। আপনারা যে দর্শন বা প্রিন্সিপালের কথা বললেন এডুকেশনের ক্ষেত্রে, সেই ফিলোসফি অ্যান্ড প্রিন্সিপালকে ক্লাসরুম প্র্যাকটিসে আনার জন্য যে স্যালিয়েন্ট পয়েন্টগুলো মনে রাখা দরকার, আমি আমাদের টিচারদের সাথে সেটা একটু শেয়ার করতে চাইব। পূর্ণেন্দুবাবু প্রথমে বলেছেন যে লার্নিং উইদাউট বার্ডেন। সেই লার্নিং উইদাউট বার্ডেন ডকুমেন্ট থেকে যে দুটো পয়েন্ট আমাদের মাথায় আনতে হবে, যে আমরা দু রকমের ড্রপ আউট আমাদের এডুকেশন স্ট্রাকচারে দেখি। একটা ফিজিক্যাল ড্রপ আউট, যারা এখনও শিক্ষার আঙিনায় আসেনি, এটা একটা ছোট সংখ্যায় এখনও বাইরে রয়েছে। কিন্তু একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট যারা আমাদের ক্লাসে আছে, যারা ফিজিক্যালি ড্রপ ইন কিন্তু সাইকোলজিক্যালি ড্রপ আউট, কারণ তাদের সাথে ক্লাসরুমের কোনো সম্পর্ক তৈরি হয় না। আমরা যে ক্লাসেই যাই না কেন দেখি একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্রী এবং ছাত্র তারা শিক্ষিকা বা শিক্ষকের সাথে কথাবার্তায় অংশগ্রহণ করছেন, কাজে অংশগ্রহণ করছে। ফলে যে মেজর সংখ্যক অফ চিলড্রেন যারা ক্লাসরুমে আছেন কিন্তু তাদের শরীরটা ক্লাসরুমে আছে, তাদের প্রেজেন্সটা আছে, কিন্তু পার্টিসিপেশনে কনভার্টেড হচ্ছে না, তারা অংশগ্রহণ করছে না, তাদেরকে আমাদেরকে রোজকার পড়াশোনায় অংশগ্রহণ করানোটাই আসলে টিচারের মূল চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটাই সফল হওয়াই আসলে টিচারের মূল ম্যাজিক।
এই জায়গাটাতেই আমাদের শিক্ষিকা এবং শিক্ষকদের আমাদের শিখন প্রণালী কী হবে সেই পয়েন্টটা মাথায় রাখতে হবে। এই অংশগ্রহণ শব্দটা বাচ্চাকে কিভাবে করানো যাবে, এটা ভারী অদ্ভুত শব্দ। যদি অংশগ্রহণ শব্দটাকে অংশ আর গ্রহণ এই দুটো শব্দে ভাগ করেন, দেখবেন তার মধ্যেই জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এর মূল নির্যাস রয়েছে। সে বারবার করে এনসিএফ 2005-এর গাইডিং প্রিন্সিপাল বলছে, যতক্ষণ না শিক্ষার্থীর রোজকার জীবনের অভিজ্ঞতাকে আমরা আমাদের পড়াশোনার পদ্ধতিতে ক্লাসরুম প্র্যাকটিসে গ্রহণ করব, ততক্ষণ অবধি বাচ্চাকে যতই বলি ক্লাসে পার্টিসিপেট করতে, সে কোনোদিনই নিজেকে এই ক্লাসের অংশ বলে মনে করবে না। তাই জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005-এর কথা মাথায় রেখে আমরা টিচাররা এটা খেয়াল রাখবো যাতে বাচ্চার রোজকার অভিজ্ঞতাকে আমি আমার শিক্ষণ পদ্ধতিতে গ্রহণ করতে পারি, এবং যদি গ্রহণ করি তবে কিন্তু বাচ্চা নিজেকে তার ক্লাসরুমের অংশ মনে করবে এবং অংশগ্রহণ হয়ে উঠবে। এবং কখন সেটা সম্ভব হবে? যদি আমি আমার অ্যাক্টিভিটি বেসড লার্নিং এই পদ্ধতির মধ্যে দিয়ে এই পদ্ধতির মধ্যে দিয়ে আমার লার্নিং প্রসেসটাকে জানা থেকে অজানা, চেনা থেকে অচেনা, পারিপার্শ্ব থেকে বহির্বিশ্বে নিয়ে যাই। আমাকে জানতে হবে আমেরিকায় কোন নদী আছে, আমাকে জানতে হবে অস্ট্রেলিয়ায় কোন খনিজ পদার্থ পাওয়া যায়, আমাকে জানতে হবে আফ্রিকায় কোন গাছটা অনেক বড়, এটা ঠিক। কিন্তু তার আগে আমাকে বুঝতে হবে যে আমার গ্রামের ক্ষেতে কোন ফসলটা বেশি হয়, আমি যে মেঠো পথ ধরে আমার ক্লাসে আসি, আমার বিদ্যালয়ে আসি, তার পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেই নদীটার নাম কি, এবং আমি যখন ক্লাসরুমে এসে বসি আমার জানলার পাশে যে গাছটা এসে ছায়া দেয় সেই গাছটার নাম কি। এই চেনানোর কাজটা বাচ্চাকে দিয়ে আমাদের করাতে হবে। এখানেই টিচারের মুন্সিয়ানা, এখানেই টিচারের ম্যাজিক। এই পারিপার্শ্ব থেকে বহির্বিশ্বে নিয়ে যাওয়া, সেখানেই কিন্তু আসলে আমাদের এই টিচার ট্রেনিং প্রসেস বা আমাদের এই সমস্ত আলাপ আলোচনার মূল নির্যাসটা রয়েছে, যে নির্যাস থেকে আমরা আমাদের লার্নিং ট্রায়াঙ্গেলের দিকে এগিয়ে যাব। তাই আমার প্রথম এবং প্রধান অনুরোধ, বাচ্চাদেরকে এইভাবে ক্লাসরুমে অংশগ্রহণ করান যাতে সে নিজের ক্লাসরুমকে নিজের ক্লাসরুম মনে করে, তার অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের প্রসেসটা আসলে টিচিং লার্নিং প্রসেসের একদম মূল প্রতিপাদ্য হয়ে ওঠে। জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005-এ যে মূল কথাগুলো বলা হয়েছে তারই একাডেমিক পয়েন্টগুলো RTA 2009 বা শিক্ষা অধিকার আইন 2009-এর মূল প্রতিপাদ্য হিসাবে এসছে। আমরা দেখতে পাবো শিক্ষা অধিকার আইনের 2009-এর 5 নম্বর পরিচ্ছদের 29 নম্বর ধারায় একটা স্পেসিফিক সেন্টেন্স বলা হয়েছে comprehensive and continuous evaluation of a child's understanding of knowledge and his or her ability to apply the same। অর্থাৎ আমাদের শিক্ষার মূল প্রতিপাদ্য হচ্ছে যে বাচ্চা কোনো একটা পয়েন্ট আন্ডারস্ট্যান্ড করছে কিনা এবং তার বাস্তব জগতে সেটা অ্যাপ্লাই করতে পারছে কিনা। আমি শিক্ষিকা ও শিক্ষকদের অনুরোধ করব এই দুটো পার্টিকুলার ওয়ার্ড যেন তারা তাদের লার্নিং প্রসেসে অবশ্যই খেয়াল রাখেন, যে তিনি যে পড়াশোনার পদ্ধতিটা, যে অ্যাক্টিভিটির কথা বলবেন তা যেন মুখস্থ বিদ্যার চর্চার আগ্রহকে আরও বাড়িয়ে না দেয়, বরং মুখস্থ বিদ্যার বদলে কোনো একটা বিষয় নিয়ে আলোচনার জায়গায় আসে, অ্যানালিসিসের জায়গায় আসে এবং অ্যাপ্লিকেশনের জায়গায়। কারণ আমাদের পাঠ্যক্রমটা যে লার্নিং ট্রায়াঙ্গেলের উপর দাঁড়িয়ে আছে, যে মূল 3টে পয়েন্টের উপর দাঁড়িয়ে আছে, তার ভরকেন্দ্রই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশান। এবার আমি আসছি টিচাররা তারা যখন ক্লাসরুমে যাবেন, যে মূল 3টি পয়েন্ট তারা তাদের পুরো প্ল্যান অফ অ্যাকশনের ক্ষেত্রে, তাদের লেসন ডিজাইন করার ক্ষেত্রে, তাদের ভাবনার ক্ষেত্রে খেয়াল রাখবেন, সেই 3টে পয়েন্ট আমি উল্লেখ করব। যদি আমরা এইভাবে ভাবি আমাদের গোটা পড়াশোনাটা দাঁড়িয়ে আছে একটা লার্নিং ট্রায়াঙ্গেলের উপর, তাহলে তার প্রথম যে পয়েন্টটা আসছে হচ্ছে যে বাচ্চারা কি শিখবে, আমি কি শেখাতে ক্লাসে যাচ্ছি, হোয়াট ইজ দ্য এইম অফ দিস পার্টিকুলার ক্লাস, আমি কি শেখাতে, বাচ্চারা কি শিখবে বলে ক্লাসে আছে। এই কি এর উত্তরটাই হচ্ছে এক্সপেক্টেড লার্নিং আউটকাম বা কাম্য শিখন সামর্থ্য। অর্থাৎ আমি যখন একজন টিচার, অ্যাজ এ টিচার ক্লাসরুমে প্রবেশ করছি, আমার কাছে এটা খুব স্পেসিফিক হতে হবে।
আমার কাছে এটা খুব স্বচ্ছ স্পষ্ট হতে হবে। আমি এই যে ধরুন এখন বাজে সকাল 11:40 একটা ক্লাস শেষ হবে, আমি যে 11টায় ক্লাসে ঢুকছি এবং 11:40 ক্লাস থেকে বেরোবো, কি সেই নতুন জিনিস বাচ্চারা এই 40 মিনিটে শিখবে যেটা তারা এখন জানে না? এই কি এর উত্তরটাই হচ্ছে এক্সপেক্টেড লার্নিং আউটকাম। আমি কি এক্সপেক্ট করছি যে আমার সাথে 40 মিনিটের লার্নিং এর পর বাচ্চার মধ্যে আউটকাম হিসাবে দেখা দেবে? এই কি এর উত্তরটাই হচ্ছে কাম্য শিখন সামর্থ্য বা এক্সপেক্টেড লার্নিং আউটকাম। তাই আমি আমার টিচারদেরকে অনুরোধ করব, তারা যখন ক্লাসে ঢুকবেন তাদের কাছে আমি কি এর উত্তরটা খুব স্পেসিফিক থাকে, যে কি লক্ষ্য মাথায় রেখে তারা ক্লাসে ঢুকছেন। এখানে আমার একটা এর ফলো আপ অনুরোধ আছে, সাজেশন আছে। আমি যখন ক্লাসরুমে ঢুকছি সেই মুহূর্তে এই কিটা ভাবা প্ল্যান করা আমার পক্ষে কঠিন হতে পারে অ্যাজ এ টিচার। তাই আমি সামেটিভের শুরুতেই আমার ক্লাস অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী আমি রুটিনটা জানি। আমি মোটামুটি প্রথম 3-3.5 মাসের প্রতিটা সামেটিভের একটা প্ল্যান অফ অ্যাকশন যদি আমার কাছে তৈরি করে রাখি, যে আগামী আমার ক্লাস 4-এ বাংলার ক্ষেত্রে 22টা ক্লাস আছে, তাহলে আমাকে 3টে চ্যাপ্টার পড়াতে হবে। তাহলে আমি 22টা পিরিয়ড হাতে পাচ্ছি, আমার হাতে 3টে চ্যাপ্টার আছে। আমি কিভাবে এই 22টা পিরিয়ডকে ভাঙতে পারলে, ছোট ছোট ইউনিটে ভাঙলে আমার পক্ষে প্রতি পিরিয়ডের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সহজ সরল স্বাভাবিক হবে, এটা আমি টিচারদেরকে অনুরোধ করব প্রতি সামেটিভের আগে তার যেন পিরিয়ড অনুযায়ী একটা লেসন ডিজাইন, একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করে রাখে, যে প্রতি পিরিয়ডের এক্সপেক্টেড লার্নিং আউটকামটা যেন তার কাছে ক্লিয়ার হয়। এটা আমাদের লার্নিং ট্রায়াঙ্গেলের প্রথম কথা। তৃতীয় কথা, আমি যদি এক্সপেক্টেড লার্নিং আউটকামকে একটা ডেস্টিনেশন ভাবি, আমার একটা গন্তব্য ভাবি, প্রত্যেকটা গন্তব্যে পৌঁছাতে গেলে একটা পথ লাগে। এই পথটাই হচ্ছে আমাদের লার্নিং ট্রায়াঙ্গেলের সেকেন্ড পয়েন্ট, বা এই পয়েন্টটার নামই হচ্ছে, সেকেন্ড পয়েন্টটার নামই হচ্ছে পেডাগজিক্যাল প্রসেস বা শিখন পদ্ধতি। যদি এক্সপেক্টেড লার্নিং আউটকামটা আমার ডেস্টিনেশন হয়, সেই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমি ক্লাসরুম প্রসেসে বাচ্চাদেরকে দিয়ে কী কাজ করাবো, আমি কিভাবে একটা কনসেপ্ট ট্রানজ্যাক্ট করব, একটা চ্যাপ্টার ট্রানজ্যাক্ট করব, সেখানে বাচ্চাদের ভূমিকাটাই বা কী হবে, এটাও যেন আমার কাছে ভীষণ ক্লিয়ার থাকে। কারণ এটা লার্নিং ট্রায়াঙ্গেলের সেকেন্ড পয়েন্ট। আমার যদি গন্তব্যটা ক্লিয়ার হয়, ফাইন। এবার গন্তব্যটায় পৌঁছানোর জন্য, ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য পথটাই হচ্ছে অ্যাক্টিভিটি বা পেডাগজিক্যাল প্রসেস বা লার্নিং প্রসেস। এবং এখানে একটা কথা আমি টিচারদেরকে অনুরোধ করব, তারা যেন খেয়াল রাখেন, একটা ক্লাসে যত বেশি করে লার্নার টক টাইম, শিক্ষার্থীদের কথা বলার এবং কাজ করার সময় বাড়বে, তত বেশি করে ক্লাসটা কিন্তু লার্নার সেন্ট্রিক হয়ে উঠবে এবং টিচারের পক্ষেও বাচ্চাদেরকে এক্সপেক্টেড লার্নিং আউটকাম অ্যাচিভ করাতে সাহায্য করবে। সো লার্নিং ট্রায়াঙ্গেলের সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে আমার অনুরোধ, আমি যখন এই অ্যাক্টিভিটিটা ডিজাইন করব, আমার যেন মাথায় এটা থাকে যে আমার ক্লাসের এটা হলো এই পিরিয়ডের, এটা আমার লক্ষ্যমাত্রা। সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য আমি অ্যাক্টিভিটিটা ডিজাইন করছি। অ্যাক্টিভিটিটা ডিজাইন করা মানে কিন্তু আমি শুধু কটা কথা বলে দিলাম, নট দ্যাট। অ্যাক্টিভিটিটা ডিজাইন করার ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে এই অ্যাক্টিভিটিতে বাচ্চার বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিভাবে বাচ্চা তার মধ্যে অংশগ্রহণ করতে পারে এবং অংশগ্রহণ করার মাধ্যমে সেই পিরিয়ডের এক্সপেক্টেড লার্নিং আউটকামে পৌঁছতে পারে। এটা সেকেন্ড পয়েন্ট। তো লার্নিং ট্রায়াঙ্গেলের প্রথম পয়েন্টটা হচ্ছে আমি কি বাচ্চার কাছে কি আমার এই পিরিয়ডের লক্ষ্যমাত্রা হিসাবে নিয়ে যাচ্ছি, যেটা বাচ্চা অ্যাচিভ করবে, শিশু অ্যাচিভ করবে। আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে হোয়াট এর পর হাউ, কিভাবে অ্যাচিভ করবে, যেটাকে আমরা বলছি পেডাগজিক্যাল প্রসেস। এবং লার্নিং ট্রায়াঙ্গেলের থার্ড পয়েন্ট হচ্ছে হোয়েদার দে হ্যাভ অ্যাচিভড দ্য এক্সপেক্টেড লার্নিং আউটকাম অর নট, তারা কি লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারলো। আমার ট্রায়াঙ্গেলের প্রথম পয়েন্ট ছিল যে এক্সপেক্টেড লার্নিং আউটকাম, কি সেই লক্ষ্যমাত্রা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কিভাবে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে, পেডাগজিক্যাল প্রসেস। থার্ড পয়েন্ট হচ্ছে আমার তো একটা লক্ষ্য ছিল, আমার একটা পথও ছিল, লক্ষ্য ছিল, পথও ছিল, কিন্তু এই পথ কি আমাকে ওই লক্ষ্যমাত্রায় পৌঁছতে সাহায্য করেছে ওয়েদার। এই প্রশ্নটার উত্তরটাই হচ্ছে আসলে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। আমি যে পদ্ধতিতে বুঝতে পারবো আমার স্থির করা লক্ষ্যমাত্রায় বাচ্চা আমার ডিজাইন করা অ্যাক্টিভিটির মাধ্যমে পৌঁছতে পেরেছে কি পারেনি, তারই একদম ফর্মাল টার্ম হচ্ছে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন।
এখন আরটি অ্যাক্টের চ্যাপ্টার 5-এর 29 নম্বর ধারার কম্প্রিহেন্সিভ এবং কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের কথা মাথায় রেখে আমাদের রাজ্যের সমস্ত সরকারি পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং আমাদের বোর্ডের মেনে চলা সমস্ত নিয়ম যে স্কুলগুলোতে চলে সেখানে ইভ্যালুয়েশনের জন্য যে মডেলটা চলছে সেটার নাম হচ্ছে পিকক মডেল। আমরা সিসিইর কথা মাথায় রেখে আমাদের রাজ্যে এই পিকক মডেল চালু করেছি। এখানে আমাদের টিচারদের সাথে দুটো কথা শেয়ার করার আছে। আমাদের এই সিসিই বা পিকক মডেলে দু ধরনের ইভ্যালুয়েশন আছে, একটা সামেটিভ ইভ্যালুয়েশন বা পর্যায়ক্রমিক মূল্যায়ন, আরেকটা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বা প্রস্তুতিকালীন মূল্যায়ন। প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন। অনেকের একটা ভুল ধারণা আছে যে প্রস্তুতিকালীন মূল্যায়ন এবং পর্যায়ক্রমিক মূল্যায়নের মূল তফাৎ হচ্ছে যে প্রস্তুতিকালীন মূল্যায়ন হয় মুখে এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন হয় লিখে। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের মূলত লিখেই হয়, কিন্তু প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কিন্তু আমাদের মুখেও হতে পারে, আমাদের লিখেও হতে পারে। কিন্তু যেটা বেসিক তফাৎ ফরম্যাটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশনের সেটা হলো ফরম্যাটিভ ইভ্যালুয়েশন ইজ নেভার প্রিডিক্লেয়ার্ড, কোনোদিন আগে থেকে ঘোষণা করা হয় না, কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশন ইজ অলওয়েজ প্রিডিক্লেয়ার্ড, সামেটিভ ইভ্যালুয়েশন কিন্তু আগে ঘোষণা করা হয়। তাই টিচারদের কাছে আমার এটা অনুরোধ, তিনি যদি ভাবেন যে আমি কালকে একটা ক্লাস টেস্ট নেব, এটা ঘোষণা করে দিলাম আর পরের দিনের ক্লাস টেস্টে একটা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন হলো, তা কিন্তু হলো না, সেটা আসলে খুব মাইক্রো লেভেলে হলেও একটা সামেটিভ ইভ্যালুয়েশন হয়ে গেল। এখানে আমার একটুখানি আপনাদেরকে এটা বলা যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের মূল ফোকাস কিন্তু আসলে বাচ্চার ক্লাসরুম প্রসেসে ডায়াগনোস করা, সে তার লক্ষ্যমাত্রার দিকে বা এক্সপেক্টেড লার্নিং আউটকামের দিকে কতটা পৌঁছে যাচ্ছে। তাই জন্য এর কোনো ভীষণ একটা ফর্ম্যাল স্ট্রাকচারে তাকে ইভ্যালুয়েট করতে হবে এমন না। আমরা যে ক্লাসরুম চলার সময় বলি না বাচ্চাদেরকে, আচ্ছা তুই একটু বল তো, তুমি একটু করে দেখাও তো, তুমি একটু বোর্ডে এসো তো, আচ্ছা আমি যে কথাটা বললাম কেউ একজন একটু বলো তো, আচ্ছা ওকে একটু সাপোর্ট করো তো। এই যে মাঝে মাঝে ক্লাসরুম প্রসেস চলার সময় আমরা চেক ব্যাক করি, আমরা ক্লাসরুম প্রসেস চলার সময় চেক ব্যাক করি, এটাই আসলে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, যার 3-3.5 মাস বাদে একটা জাজমেন্টাল রূপ পাই গিয়ে আমরা সামেটিভ ইভ্যালুয়েশনে। সো ফরম্যাটিভ ইভ্যালুয়েশন আর সামেটিভ ইভ্যালুয়েশনের আরেকটা বেসিক তফাৎ হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন ইজ ডায়াগনস্টিক ইন নেচার, ক্লাসরুম প্রসেসে আমাকে নির্ণয় করতে সাহায্য করে, আর সামেটিভ ইভ্যালুয়েশন আমাকে 3.5 মাস বাদে একটা জাজমেন্ট নিতে সাহায্য করে। এই যে আমি লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করেছিলাম, এই যে আমি অ্যাক্টিভিটি ডিজাইন করেছিলাম, এটা কি 3.5 মাসে তাকে একটা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছে। এবং এখানে আমার টিচারদের কাছে তৃতীয় রিকোয়েস্ট, আমরা ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের জন্য যেন আরও মূল্যায়নের একটা ভার তার উপর চাপিয়ে না দিই, বরঞ্চ 5টা জিনিস খেয়াল রাখবো ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের সময়, যেটা সূচিত করবে আসলে আমার অ্যাক্টিভিটি বাচ্চাকে তার এক্সপেক্টেড লার্নিং আউটকামে পৌঁছাতে সাহায্য করছে কিনা। কি এই 5টা যে জিনিস সূচিত করবে যে আমার প্রসেস বাচ্চাকে এক্সপেক্টেড লার্নিং আউটকামে পৌঁছাতে সাহায্য করছে কিনা, এই 5টা জিনিসকেই আসলে 5টা সূচক বা 5টা ইন্ডিকেটর বলা হয়। যার প্রথম সূচকটা হচ্ছে যে অংশগ্রহণ। আমরা অ্যাজ এ টিচার একটা কথা একদম থাম্ব রুল খেয়াল রাখবো যে বাচ্চার প্রেজেন্সকেই আমরা পার্টিসিপেশন হিসাবে ধরবো না, কারণ প্রেজেন্স ইজ আ ফিজিক্যাল ইস্যু, সে শারীরিকভাবে আছে কিনা, কিন্তু পার্টিসিপেশন একটা শারীরিক ঘটনা এবং মানসিক ঘটনা, বাচ্চা পার্টিসিপেট করছে কিনা। ফলে আমার অ্যাক্টিভিটিটা যেন এরকম হয় যেখানে বাচ্চার পার্টিসিপেট করার একটা প্রেক্ষিত তৈরি হয়, এবং তখনই প্রেক্ষিত তৈরি হবে যদি আমি বাচ্চার রোজকার জীবনকে এখানে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে হেল্প করি। এটা এক। আমরা আমাদের ক্লাসরুম প্রসেসের সময় যে দ্বিতীয় জিনিসটা খেয়াল রাখবো, অতি গুরুত্বপূর্ণ দ্বিতীয় জিনিসটি, প্রশ্ন অনুসন্ধান, কোয়েশ্চেনিং অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। আমরা আমাদের জীবনে বহু সময় দেখেছি যে আমরা মূলত নাম্বার পাই বা পুরস্কার পাই বা সাধুবাদ পাই যখন আমরা উত্তর দিই, কিন্তু ছোটবেলা থেকেই কোথাও আমাদের একটা ধারণা রয়েছে যে উত্তর দেওয়ার জন্য পুরস্কার আর প্রশ্নের জন্য তিরস্কার। স্কুল বোধহয় সেরকম একটা জায়গা যেখানে আমার প্রশ্ন করার অধিকার নেই।
আমি টিচারদেরকে অনুরোধ করব এই পয়েন্টটায় প্রথমেই কিন্তু আমাদেরকে ভীষণ স্পেসিফিক হতে হবে যে বাচ্চা একটা শিশুর সাথে একটা বড়োর জীবনে তফাৎই হচ্ছে যে একজন শিশুর জীবনে প্রচুর প্রশ্ন আছে, বাচ্চাকে সেই প্রশ্ন করার অধিকারটা দিতে হবে, কারণ কোয়েশ্চেনিং লিডস টু এক্সপেরিমেন্টেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন লিডস টু লার্নিং। পৃথিবীর সবাই দেখেছিল যে গাছ থেকে ফলটা নিচে পড়ে, কিন্তু কারোর মনে প্রশ্ন জাগেনি যে ফলটা নিচে না পড়ে ডান দিক বাদিকে যাচ্ছে না কেন। শুধু একটা মানুষের মনে প্রশ্ন জেগেছিল যে ফলটা নিচে পড়লো কেন, ডান দিক বাদিক বা উপরে না গিয়ে। সেই প্রশ্নটাই পৃথিবী বদলে দিয়েছিল। তাই আমি টিচারদের কাছে অনুরোধ করব তারা যেন বাচ্চা যদি কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের অধিকারটাকে মান্যতা দেয়, এবং সেই প্রশ্ন থেকে যদি সে নতুন কিছু বলতে চায়, নতুন কিছু করতে চায়, সেই এক্সপেরিমেন্ট করার জিনিসটাকেও মান্যতা দেয়, ইচ্ছেটাকে মান্যতা দেয়। এটা দ্বিতীয় কথা। তৃতীয় কথা, আমাদের যে তৃতীয় জিনিসটি যেটা সূচিত করবে যে আমার অ্যাক্টিভিটি আমাকে আমার পেডাগজিক্যাল প্রসেস বাচ্চাকে এক্সপেক্টেড লার্নিং আউটকামে পৌঁছাতে সাহায্য করবে কিনা, সেই তৃতীয় সূচকটি হলো ব্যাখ্যা এবং প্রয়োগের সামর্থ্য। ঠিক যে দুটো ওয়ার্ডকে আরটি অ্যাক্টে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন বলেছে, সেটাকে আমরা ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন বলছি। কারণ আন্ডারস্ট্যান্ডিং এর সাথে যদি একটু অ্যানালিটিক্যাল পাওয়ার যোগ হয়ে যায়, সেটা তখন ইন্টারপ্রিটেশনে উন্নীত হয়। তাই আমরা চাইবো যে বাচ্চা শুধুমাত্র মুখস্থ না করে সে তার পড়াটা বুঝবে এবং বোঝাটাকে সে তার বাস্তব জীবনে কাজে লাগাবে। এবং তাহলেই কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে জেনেছি যে কলসিতে শুধু জল ভর্তি হলো, পানের যোগ্য হলো না। শিক্ষাকে আমরা বহন করে চললাম, বাহন করতে পারলাম না। যদি সত্যিই জলকে পানের যোগ্য করতে হয়, যদি শিক্ষাকে সত্যিই বাহন করতে হয় বহন না করে, তাহলে কিন্তু মুখস্থ বিদ্যা থেকে সরে এসে আমাদের ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনে জোর দিতে হবে। এটা ঠিক যে তথ্য জরুরি, তথ্য জানা জরুরি, কারণ তথ্য কাজে লাগে। কিন্তু এটাও ঠিক যে আমাদের আধুনিক ব্যবস্থায় এখন অতি সহজে আমরা বিভিন্ন তথ্য পেয়ে যাই, কিন্তু শুধু তথ্য জানা ইজ নট এনাফ। যদি আমি সেই তথ্যকে আমার অ্যানালাইজ করে আমার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, তবেই সেই তথ্যকে জানার আমার সার্থকতা। না হলে কিন্তু শুধু মুখস্থ তথ্য আসলে আমার কোনো কাজে দেবে না। চতুর্থ যে জিনিসটা আমাদের সূচিত করবে যে আমার পেডাগজিক্যাল প্রসেস আমাকে নিয়ে যাচ্ছে কিনা আমার অভীষ্ট লক্ষ্যে, সেটা হচ্ছে এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন, সমানুভূতি ও সহযোগিতা। পূর্ণেন্দুদা বা ঋত্বিক যেটা বলছিলেন যে আমার ডেলোর্স 4 পিলার্স অফ লার্নিংয়ে, যেখানে লার্নিং টু লিভ টুগেদার, যদি আমি সবার সাথে মিলে থাকতে না শিখি, আমি যদি সবার থেকে আলাদা হয়ে একা হয়ে যাই, সে শিক্ষার আর কোনো মাহাত্ম্য থাকে না। সো আমি আমার টিচারদেরকে অনুরোধ করব, আমার যখন পড়াশোনার পদ্ধতি চলছে, লার্নিং কম্পোনেন্টগুলো আছে, যে যে পয়েন্টে একটু হলেও হিউম্যান ভ্যালুস, ছোট ছোট জিনিস, বড়দেরকে একটু সম্মান করা, কোনো অসুস্থ মানুষকে একটু হাসপাতালের কাছাকাছি জায়গাটা দেখিয়ে দেওয়া, কারো রাস্তা পার হতে অসুবিধা হচ্ছে তাকে একটু সাপোর্ট করা, একটা গাছকে কেউ ধ্বংস করার চেষ্টা করছে তার প্রতিবাদ করা, একটা কুকুর বিড়াল পথ দিয়ে যাচ্ছে কেউ ডিস্টার্ব করছে তাকে না করা, ছোট ছোট জিনিস যেখানে যেখানে হিউম্যান ভ্যালুগুলোকে ইনকালকেট করার জায়গা থাকে, সেই প্রবণতাগুলোকে একটুখানি মান্যতা দেওয়া, এটা আমি অনুরোধ করব। এবং পঞ্চমত বলা, আমরা যে পঞ্চম যে জিনিসটা পঞ্চম সূচক হিসাবে কাজ করছে, দ্যাট ইজ এস্থেটিক অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন, নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ। আমি এখানে একটা কথা টিচারদেরকে অনুরোধ করব বুঝতে, নান্দনিকতা ও সৃষ্টিশীলতা মানে সবাই কবি হয়ে যাচ্ছেন, সবাই গায়ক হচ্ছে, ইটস নট দ্যাট। আমরা যেটা বলবো, নিজস্বতার মধ্যেই লুকিয়ে থাকে একটি শিশুর নান্দনিকতা। তাই আমি যে পেডাগজিক্যাল প্রসেসটা ডিজাইন করবো অ্যাজ এ টিচার, সেখানে যেন বাচ্চার নিজস্বতাকে একটা জোর দেওয়ার জায়গা থাকে। তার কথা বা তার লেখা আমার আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু তার কথা যেন তারই কথা হয়। লেট দেম কোট, বাট কোট দেমসেলভস, নট আদার্স। সো এই 5টা জিনিস, যে বাচ্চা 5টা জিনিসের মধ্যে যদি আমরা 2, 3, 4, 5কে দেখি, যে বাচ্চা প্রশ্ন করছে কিনা ক্লাসরুমে, সে নতুন কিছু করতে আগ্রহ আছে কিনা, সে মুখস্থ না করে কোনো কিছু ব্যাখ্যা করছে কিনা, সেই ব্যাখ্যার ফলটা সে তার বাস্তব জীবনে কাজে লাগাচ্ছে কিনা, যখন সে পড়াশোনা করছে সে সবাইকে নিয়ে থাকতে শিখছে কিনা, এবং নিজের কথা নিজের মতো করে বলতে পারছে কিনা। দেখুন, এই 2, 3, 4, 5 এই 4টে জিনিস হলেই কিন্তু আসলে অংশগ্রহণ হয়ে যায়। তাই আমি অনুরোধ করব আমার টিচারদেরকে, তারা যখন ক্লাসরুমে প্রবেশ করবেন, তাদের যেমন একটা স্পেসিফিক ওয়ার্ড থাকবে যে কি এক্সপেক্টেড লার্নিং আউটকাম নিয়ে আমি পিরিয়ডে ঢুকছি, সেই লার্নিং আউটকামে পৌঁছানো তার একটা ডিজাইন থাকবে, যেটাকে আমরা বলছি পেডাগজিক্যাল প্রসেস।
এবং সেই ডিজাইনটা, সেই অ্যাক্টিভিটিগুলো যেন আসলে আমার এই 5টা কাজকে এনহ্যান্স করে, সাহায্য করে, তাহলেই কিন্তু আসলে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশু সত্যিকারের কেন্দ্রে আসবে। এবং পিকক মডেল যে নানান রঙের কথা বলে, বাচ্চার জীবন রঙে আনন্দে ভরে উঠবে। যে রং, যে আনন্দ, যে লার্নিং ইন আ জয়ফুল অ্যাম্বিয়েন্স বা আনন্দময় শিক্ষার কথাই আসলে যশপাল কমিটি তার রিপোর্ট লার্নিং উইদাউট বার্ডেনে বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 বা শিক্ষার অধিকার আইন 2009 বারবার সূচিত হয়েছে ও ধ্বনিত হয়েছে। ধন্যবাদ রাতুল। আমি শুধু রাতুলের সাথে, রাতুল যা বলল তার সঙ্গে আমি একটা দুটো কথা যোগ করব। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে একটা শব্দ, একটা নয়, ইনফ্যাক্ট দুটো শব্দ, ফরম্যাটিভ এবং সামেটিভ। এখন এই ফরম্যাটিভ শব্দটা একটু বলা প্রয়োজন। সেটা হচ্ছে যে এই যে ফরমেশনের সঙ্গে জড়িত, গড়ে ওঠার সঙ্গে জড়িত, সেইটার সঙ্গে সামেটিভ, এই যে ব্যালেন্সটা, এইটা একটু লক্ষ্য করার মতন। কেননা মাথায় রাখতে হবে, আপনারা ঠিক যে বয়সের বাচ্চাদের নিয়ে কাজ করছেন সেখানে কিন্তু মূল জোরটা পড়ে এই গড়ে ওঠার ওপর, ফরমেশনের ওপর। ফলে যদি লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু প্রসঙ্গত বলি, আমরা কিন্তু যখন সিসি এই পিকক মডেলটা তৈরি করেছিলাম তখন, এবং বিভিন্ন প্রশিক্ষণের কারণে আমরা অনেক মডিউল তৈরি করেছি যেখানে সিসির এই যাবতীয় কথাবার্তাগুলো আছে। এখানে আমরা সময়ের সংক্ষেপের জন্য মূল কথাগুলো বলছি। আমরা চাইব যে আপনারা যখন এই কাজটা হাতে কলমে করবেন তখন অবশ্যই সেখানে দেখে নেবেন। কিন্তু যে কথাটা এখানে না বললেই নয়, সেটা হচ্ছে ফরমেশনের ওপর জোর। প্রাথমিকে আপনারা লক্ষ্য করবেন, প্রাক প্রাথমিকের ক্ষেত্রে পরে আসছে, কিন্তু প্রাক প্রাথমিকের ক্ষেত্রে প্রায় পুরোটাই ছিল ফরমেটিভ। এবং তারপরে যখন ক্লাস 1-2 ক্ষেত্রে ফরমেটিভ ইভ্যালুয়েশনের ওপর জোর সামেটিভ ইভ্যালুয়েশনের ওপরের জোরের থেকেও বেশি, এবং তারপর 3, 4, 5 যখন এগিয়েছে তখন ধীরে ধীরে ফরমেটিভ ইভ্যালুয়েশনের যে পার্সেন্টেজ, যে অংশ, সেটা ক্রমশ কমেছে। শুধু একটা আপনাদের জাস্ট একটা তথ্যের মতন জানিয়ে রাখি, যখন তারা মাধ্যমিক দিচ্ছে, অর্থাৎ স্কুল এডুকেশনের একটা বড় অংশ যখন তার কাটছে, তখন ফরমেটিভ তার চেহারা সামান্য বদলে সেটা 10% এসে দাঁড়াচ্ছে। সুতরাং যে কথাগুলো রাতুল বললেন, যে কথাগুলো পূর্ণেন্দু বললেন, সেগুলোকে আমি যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে এই দাঁড়ায় যে আমাদের এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম প্রধানত, সেটা ছিল মূলত দর্শন। এই যে পাঠ্যক্রম, পাঠ্যসূচি যার উপর যেটি প্রায় 10 বছরের কাছাকাছি হলো, সেই কী ছিল সেই টেক্সট বই বা এই ইভ্যালুয়েশনের যে দর্শন, সেটা আমরা আলোচনা করলাম। পাশাপাশি সেটা ক্লাসরুমে কিভাবে আমরা ব্যবহার করব, কোন বিশেষ ছাঁদ আমাদের মাথায় রাখতে হবে ক্লাসরুম প্রসেসকে সার্থক করে তোলবার জন্য। আমাদের এই পর্বের আমরা আলোচনা এখানে থামাচ্ছি। আমরা এরপর আমাদের পরবর্তী আলোচনাগুলোয় যাব। আমাদের পরের বিষয় হবে প্রাক প্রাথমিক শিক্ষা। ধন্যবাদ। নমস্কার।